আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা সবাই, যদিও আপনি আজ ভালো আছি, কিন্তু আদৌ পর্যন্ত কিন্তু বাংলাদেশ রাষ্ট্র ভালো নেই। হয়তো বলতে পারেন কেন আজ আপনাদের সামনে বহুদিন পর আমি লাইভে এসেছি। এজন্যই আজকের এই দিনেই 2011 সালে 7 জানুয়ারি ফেলানীকে হত্যা করেছিল ভারতীয় বিএসএফ। তাই আমি প্রথমেই বাংলাদেশের গভর্নমেন্টের উপদেষ্টা মণ্ডলীর কাছে আমি এটাই বলতে চাই যে ফেলানী হত্যাকাণ্ড সহ, অর্থাৎ ভারতীয় বাহিনী কর্তৃক ফেলানী সহ সকল হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিচার চাই। আমি এর প্রেক্ষিতেই আমি বাংলাদেশের সকল গণমাধ্যমকে বলবো, আপনারা বিশেষ করে ভারতীয় যেসব গণমাধ্যম বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে বিভিন্ন কিছু নিয়ে, এমনকি বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, অর্থনীতি বলেন, যত নীতির কথাই বলেন, সর্বকিছু এই প্রশ্নবিদ্ধ করতেছে প্রথম আলো এবং ডেইলি স্টার। এবং আমাদের দেশের কিছু উপদেষ্টা মণ্ডলীও রয়েছে আমাদের দেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এমনকি সামনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন দল এবং অঙ্গ সংগঠনরা জড়িত রয়েছে। তাই আমি বাংলাদেশের সকল উপদেষ্টা মণ্ডলীদেরকে ক্ষুধার্ত আহ্বান জানাবো, আপনাদের যদি হিতাহিত জ্ঞান থাকে, আমাদের দেশের প্রতি দেশপ্রেম যদি থাকে, এবং আপনারা যদি আধিপত্যবাদকে ভালোভাবে আমাদের দেশপ্রেমকে ধারণ করতে পারেন এবং আধিপত্যবাদকে ঘৃণার চোখে দেখে পায়ের নিচে ফেলার জন্য যদি আপনারা চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনাদেরকে জাতি স্যালুট জানাবে। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মণ্ডলী এখন থেকে প্রায় 8 ঘন্টা পূর্বে আমি ওনার একটি স্ট্যাটাস দেখেছি ফেলানী হত্যাকাণ্ড নিয়ে। তাই আমি বলবো, শুধু প্রধান উপদেষ্টা কেন, আমার দেশের আইন উপদেষ্টা রয়েছেন, আমার দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, আমার দেশের পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন। একটি দেশের, সেটা যে কোনো দেশই হোক, একটি দেশের যখন নিরপরাধ ব্যক্তিকে, আমি প্রথমে ফেলানী হত্যাকাণ্ডর কথা অবশ্যই আমি আসব, একটি দেশে যখন সময় নিরপরাধ ব্যক্তিকে বিভিন্ন তকমা লাগিয়ে বাংলাদেশে যে বিভিন্ন নাটকগুলো সাজানো হচ্ছে, সেই নাটকগুলো পায়ে ফিসে ফেলতে 7 ঘন্টা সময়ও স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং আইন উপদেষ্টার সময় লাগার কথা নয়। বিকজ এগুলা হচ্ছে অতীতের ফেসিবাদী আমলে। বিশেষ করে আমি বলবো, গত শনিবারে আমাদের মৌলভীবাজার জেলার মোস্তফাপুর ইউনিয়নের বাসিন্দা মেজর সৈয়দ জিয়াউল হকের পিতা মহান রাব্বুল আলামিনের জিম্মায় চলে গিয়েছেন। আমরা অবশ্যই উনার জন্য দোয়া করব। তবে দুঃখজনক হলেও সত্য, আজ আমরা অবশ্যই যারা কুরআন হাদিস সম্পর্কে আমরা অবগত, আমরা অবশ্যই জানি কুরআন হাদিসে উল্লেখ রয়েছে পিতামাতার দোয়া অবশ্যই মহান রাব্বুল আলামিন ফেরত দিতে লজ্জা পান, এবং সন্তানরাও পিতামাতার জন্য যদি দোয়া করে, তাহলে মহান রাব্বুল আলামিন এই দোয়া ফেরত দিতে লজ্জা পান। তাহলে একজন মেজর সৈয়দ জিয়াউল হকের উনার পিতা গত শনিবারে মহান রাব্বুল আলামিনের জিম্মায় চলে গেছেন।
মহান রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক। এর পাশাপাশি আমি একথাই বলতে চাই, একজন মেজর সৈয়দ জিয়াউল হককে কিভাবে অতীতের ফেসিবাদী আওয়ামী এবং ভারতীয়দের আতঙ্ক মেজর সৈয়দ জিয়াউল হককে এই জঙ্গি নাটক, জঙ্গি তকমা লাগিয়ে বিভিন্ন কিছু সাজানোর চেষ্টা করেছিল এই বাংলাদেশের অতীতের ফেসিবাদী আওয়ামী সরকারের মাধ্যমে। তাই আপনাদেরকে বলবো, আমি আপনার সবারই মা বাবা, ছেলে সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন রয়েছেন। অবশ্যই আমার দেশের স্বাধীনতা আমাদের দেশের সকলেরই আমার দেশের সমান অধিকার, সবারই আমার দেশের সকল আইনি প্রেক্ষিতে সকল ন্যায় বিচার এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে একটি সত্য, ন্যায়পরায়ণ এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য সকল দেশেই, বিশ্বের সকল দেশেই অতীত থেকে শুরু করে আজ পর্যন্ত চেষ্টা চলমান। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, আজ বাংলাদেশের কয়েকটা মহল বাংলাদেশের প্রতি 4 দিনে একজন ভারতীয়রা একজন বাংলাদেশিকে হত্যা করে, প্রতি 4 দিনে একজন। তাহলে আমার দেশ আদৌ কি ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত নয়? আদৌ কি আমরা ভারতীয় আধিপত্যবাদী গুলামের জিঞ্জিরে আমি আপনি বসবাস করব? কশ্চিনকালেও নয়। এই ভারতীয়দেরকে, আমাদের দেশের এই আধিপত্যবাদকে কিভাবে আমরা কবর রচনা করতে পারবো, এটা আমার আপনার শিখতে হবে। এই আধিপত্যবাদ বিভিন্ন ভারতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে, তাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন উচ্চ মহলের বিভিন্ন চাকরিজীবী বলেন, আরও বিভিন্ন কিছুর মাধ্যমে তারা বিভিন্ন পায়তারা করে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন বড় উচ্চপদস্থ কর্মে। এজন্যই তো আজ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা আজ জাতির সামনে কিভাবে ওরা মুখে কথা বলে, আজ স্বরাষ্ট্র উপদেষ্টা অবৈধ। এই ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম বাংলাদেশ সেনাবাহিনী, উনি জব করতে পারেন, একজন ব্রিগেডিয়ার জেনারেল সাবেক অবসরপ্রাপ্ত থাকতে পারেন, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সম্মান উনি ক্ষুণ্ণ করেছেন। উনি এই পিলখানার হত্যাকাণ্ডের আসামি, উনি নিজেই। আজ আইন উপদেষ্টার কথা কি বলবো, উনি আইনের চেয়ারে বসে শুধু বেআইনি কথা বলতেছেন। কি বলতেছেন আমার দেশের জন্য আইন উপদেষ্টা? আপনার কাছে, জাতির কাছে আমি প্রশ্ন করতে চাই, আর স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা আমার দেশের জন্য কি করছে? অনেকে হয়তো বা অনেক জার্নালিস্ট, গুণীজন ব্যক্তিবর্গরা দুষে থাকেন ডক্টর ইউনুসকে। আমি বলবো, ইউনুসকে দুষার পূর্বে আজ আমার দেশের ডান পাশের, বাম পাশের, সামনের, পিছনের 4টি কথা এজন্য বললাম, ডানে স্বরাষ্ট্র উপদেষ্টা, বামে পররাষ্ট্র উপদেষ্টা, সামনে আইন উপদেষ্টা, পিছনে নিরাপত্তা উপদেষ্টা। এই 4 জন উপদেষ্টায় যে অবৈধ কাজগুলা করে যাচ্ছে, বাংলাদেশের অতীতের যে 13-14টি আলোচিত ঘটনাবলী রয়েছে, বাংলাদেশের একটি ঘটনাবলীর এখন পর্যন্ত বিচারের মুখামুখি তারা করতে পারেনি। তারা সুষ্ঠু বিচার এখন পর্যন্ত জাতিকে উপহার দিতে পারেনি। শুধু তারা বলেই থাকে মুখে যে বিচার এবং সংস্কার। তাহলে আজ ফেলানী হত্যাকাণ্ডের 15 বছর হয়ে গেছে। আজ 17ই জানুয়ারি 2011 সালে এই ফেলানীকে কিভাবে 5 থেকে 5.5 ঘন্টা তাকে এই আপনার কাঁটাতারের বেড়ার মধ্যে, আমাদের সিলেটি ভাষায় বলে যে লটকিয়ে, কাঁটাতারের বেড়ায় ওকে কিভাবে রেখে গুলি করে হত্যা করে, এর বিচার আদৌ পর্যন্ত আমরা পাইনি। দুবার অতীতের ফ্যাসিজমের আমলে বিচারের মুখোমুখি হয়েছিল, কিন্তু এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার দুবারই
এই ভারতীয় এদেরকে খালাস দিয়েছে। তাই আজ আমি আপনাদের সামনে, আজ 15 বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু আদৌ পর্যন্ত আজ আমার দেশের বর্তমান উপদেষ্টা মণ্ডলী প্রায় 16 মাস 17 মাসের মাথায় আদৌ পর্যন্ত কোনো বিচার হয়নি। আদৌ আমার ভাই উসমান শরীফ উসমান হাদিকে হত্যা করেছে এই ভারতীয় গণমাধ্যম এবং বাংলাদেশের এই ভারতীয় যে কিছু পাঁচাটা দালালেরা রয়েছে, এই আধিপত্যবাদ বিস্তার করার জন্য ভারতীয় দালালগুলোর মাধ্যমেই আজ আমাদের শরীফ উসমান হাদিকে হত্যা করা হয়েছে। এই কথা যদি স্বরাষ্ট্র, পররাষ্ট্র কিংবা আইন উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টাও যদি সেটা অস্বীকার করে, আপনারা বলবেন এই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কুলাঙ্গার, এই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দালাল। বিকজ বাংলাদেশের প্রতিটা 13, 14, 15, 16টি যে সমালোচিত ঘটনাবলী, সেগুলা সুষ্ঠু তদন্ত রয়েছে, সুষ্ঠু বিচার, সুষ্ঠু সাক্ষী, সর্বকিছুই রয়েছে। একটি বিচার করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই রয়েছে, কিন্তু আদৌ পর্যন্ত আমরা বিচার পাচ্ছি না। তাহলে আজ আমি আপনি কোন দেশে বসবাস করছি? আজ 14 বছরের শিশু ফেলানি খেতে যদি এভাবে কাঁটাতারের বেড়ায় হত্যা করা হয়, আজ আমি আপনি হয়তোবা নিরাপদ, কিন্তু সামনের দিন, সামনের মাস, সামনের বছর আদৌ পর্যন্ত কি আমি আপনি নিরাপদ এই রাষ্ট্রের কাছে? কশ্চিন কালেও নয়। হয়তোবা বলতে পারেন কেন? আজ যদি আমি আপনি নিরাপদ থাকতাম আমার দেশে, তাহলে আমার দেশের অবশ্যই সংস্কার এবং বিচার যেই উপদেষ্টা মণ্ডলী মুখ দিয়ে বের হয়েছিল অতীতে, বর্তমানেও বের হচ্ছে, তাহলে আমরা আদৌ পর্যন্ত বিচার পাচ্ছি না কেন? আদৌ পর্যন্ত 14 বছরের শিশুর যদি আমরা বিচার না পাই, তাও এই ভারতীয়রা ডিরেক্টলি এমনকি ওকে পানি পর্যন্ত দেয় নাই, 5 থেকে 5.5 ঘন্টা ঝুলিয়ে ওকে হত্যা করেছে। এটা আমি আপনি নিহত বলবো না, সেটা আমরা শহীদ বলবো। কি জন্য বলবো? আজ আমার আপনার দেশে এই নিহত বললে ভুল হবে, বিকজ আমার দেশে আমি আপনি বসবাস করছি, কিন্তু আদৌ স্বাধীনভাবে বসবাস করতে পারছি না। আদৌ আমি আপনি সুষ্ঠু বিচার পাচ্ছি না। আদৌ পর্যন্ত আমি আপনি এই ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হতে পারছি না। আদৌ পর্যন্ত সুষ্ঠু ন্যায়পরায়ণ একটি রাষ্ট্র, সততা এবং ন্যায়পরায়ণতা, এবং আমার ভাই শরীফ উসমান হাদি যে ইনসাফের কথা বারবার বলতো, যে শত্রুর সাথেও সে ইনসাফ করতে চায়, সেই ইনসাফও কায়েম করার জন্য বর্তমান সরকার কশ্চিনকালেও এখন পর্যন্ত এই ধরনের কোনো কিছুই করছে না, আমরা দেখছি না। এই জন্যই তো বাংলাদেশের বর্তমান এই অবস্থা। তাই আমি আপনাদেরকে বলবো, এই ফেলানিকে কিভাবে তারা হত্যা করেছিল, তাই আমি আপনি এই ফেলানিকে আমরা নিহত বলবো না, আমরা শহীদ বলবো। এই জন্যই যে 5.5 থেকে 6 ঘন্টা তাকে কাঁটাতারের বেলায় ঝুলিয়ে হত্যা করেছিল, অথচ এই ফেলানি পানি চেয়েছিল, কিন্তু তারা ফেলানিকে পানি পর্যন্ত দেয়নি। চিন্তা করেছেন আদৌ পর্যন্ত আমার দেশের উপদেষ্টা মণ্ডলীর বিবেক কি আদৌ পর্যন্ত নাড়া দেয়? যদি নাড়া দিত, তাহলে আজ ফেলানি হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হতো। এখন হয়তোবা আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ফেলানি হত্যাকাণ্ড নিয়ে আপনারা শুধু কথা বলতেছেন, শরীফ উসমান হাদি নিয়ে যে কথাগুলা হচ্ছে, তাকে যে হত্যা করা হয়েছে এই ভারতীয় আধিপত্যবাদী শত্রুরা, তাহলে অবশ্যই শুধু শরীফ উসমান হাদি কেন, আজ আমি আপনি সামনে ভবিষ্যতে কশ্চিনকালে কেউই নিরাপদ নয়। তাই আমি একথাই বলতে চাই, 2009-এর পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে 2025 সালের
সালে শরীফ উসমান হাদি পর্যন্ত যে হত্যা করা হয়েছিল, বড় বড় হত্যাকাণ্ডগুলো করা হয়েছিল, শুধুমাত্র একটা ধামাচাপা দেওয়ার জন্য এক একটা ঘটনাবলী তারা করেছিল। এটা কি আসলেই হত্যা? আজ যদি এটা আসলে মূলত ছিল মানবাধিকার হত্যা, এটা ছিল আন্তর্জাতিক আইনের হত্যা, এটা ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের উপর গুলি করে পিলখানা থেকে শুরু করে শহীদ উসমান হাদিভাই পর্যন্ত এটা মানবাধিকার লঙ্ঘন, এটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আইন লঙ্ঘন, এটা আমার দেশের সার্বভৌমত্বের উপর গুলি করেছে এই আধিপত্যবাদী ভারতীয়রা। তাই আজ 15 বছর হয়ে গেছে, আজ ফেলানী হত্যাকাণ্ডের বিচার আজ আমি আপনি পাইনি। পিলখানা হত্যাকাণ্ড হয়েছে আজ প্রায় 17 বছর, 2009 সালে হয়েছিল 25 এবং 26 ফেব্রুয়ারি। এর মধ্যে মেজর সিনহাকে হত্যা হয়েছে, এর ভিতরে আপনার অ্যাডভোকেট আদিবুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে, এমনকি আপনার সাগর রুনিকে হত্যা করা হয়েছে। এরপরে আপনার আরো বৃহত্তর বড় বড় ঘটনাবলী হয়েছে, সেগুলা বলে শেষ করা যাবে না। তাই আমি আজ 15 বছর পেরিয়ে গেল, কিন্তু আজ আপনি শুনতে পারেন যে 2 দফায় নাকি বলতেছে যে 2 দফায় নাকি অলরেডি বিচার হয়েছে। এই 2 দফায় যদি বিচার হয়েই থাকে, তাহলে আসামি খালাস পেয়েছে কেন? এর জবাব রাষ্ট্র দেখ। কেন আমাদের দেশে যদি আপনি আজ এই ধরনের একটি রাষ্ট্রে যদি একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে একজন আসামিকে যদি এই ধরনের খালাস দেওয়া হয়, আজ আপনি কশ্চিনকালেও এই দেশে নিরাপদ নয়। এই দেশে আজ আমি আপনি কোন দেশে বসবাস করছি? আজ আমার আপনার দেশে বিচার নেই। আজ আমার আপনার দেশে ফেলানির মা বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে, মা বাবা যেভাবে ফেলানির হত্যার বিচারের কথা বলতেছে, কিন্তু বিভিন্ন কথা বলে তাদেরকে কি বলবো যে খুশি করা হচ্ছে এক একটা কথা বলে। এই ধরনের তালবাহানা জাতি আর কশ্চিন কালেও মেনে নিবে না। সামনে হয়তোবা অনেকেই জানেন সামনে নির্বাচন, কিন্তু এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেক কিছু চক্রান্ত অনেক দেশের, এই ভারতীয় থেকে শুরু করে অনেক দেশ প্রশ্নবিদ্ধ করার জন্য, এমনকি আমার আপনার দেশের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনীর এই ভারতীয় গুলামরা ব্যস্ত রয়েছে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য। লিখে রাখেন, আপনাকে বলে দিলাম তো, আপনাদেরকে এই স্বরাষ্ট্র উপদেষ্টাই বলেন, আইন উপদেষ্টাই বলেন, পররাষ্ট্র উপদেষ্টাই বলেন, আপনার নিরাপত্তা উপদেষ্টাই বলেন, আরে ভাই সেনাপ্রধানই বলেন, কার কাছে আপনি সুষ্ঠু বিচার চাইবেন? কশ্চিন কালেও নয়। এদের কাছে আমি আপনি বিচার চাইব? এদের কাছে যদি আজ আপনি বিচার, যদি এরা আজ সুষ্ঠু ন্যায়পরায়ণ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য যদি সঠিক সত্য বিচার তারা করত, তাহলে অবশ্যই আজ আপনি এই ধরনের লাইভে এসে তাদের বিরুদ্ধে কথা বলতাম না, তাদের সম্পর্কে কথাই বলতাম না। আজ আমার আপনার দেশ একটি উন্নত রাষ্ট্র, ন্যায়পরায়ণ, তুরস্ক, আফগানিস্তান, এছাড়াও বিশ্বের বিভিন্ন বড় বড় রাষ্ট্রের সাথে আজ আমার আপনার দেশের তুলনা হতো। কিন্তু আজ আমার আপনার দেশের বাংলাদেশ, আজ আপনি
কেন নীরব? আজ আমি আপনি নীরব থাকলে হবে না। অবশ্যই আসামিকে চুরকে চুর বলতেই হবে। অবশ্যই সেটা সেনাপ্রধানই বলেন, সেটা স্বরাষ্ট্র উপদেষ্টাই বলেন, সেটা পররাষ্ট্র উপদেষ্টাই বলেন, সেটা আইন উপদেষ্টাই বলেন, কিংবা নিরাপত্তা উপদেষ্টাই বলেন, কিংবা সশস্ত্র বাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাই বলেন, কিংবা এনএসআই কিংবা ডিজিএফআই বলেন, কিংবা পুলিশের গোয়েন্দা সংস্থা ডিবিসিআইডি বলেন, আপনার প্রধান গোয়েন্দা সংস্থা, ওরাই তো বর্তমান ভারতীয় দালালে নিম্নজিৎ। আপনারা দেখেন না যেবা যারা বর্তমানে অতীতের ফেসিজমের আমলে 9 জন 7 জন এবং 6 জন সেনাপ্রধান, এনএসআই প্রধান এবং ডিজিএফআই যেবা যারা ছিল, মঈন আহমেদ শুরু করে 2015 সালের ওয়াকারুজ্জামান শুরু পর্যন্ত, আপনারা দেখেন না কি ধরনের অবস্থা হয়েছে বাংলাদেশের। এনএসআই এর মহাপরিচালকদের দিকে আপনারা তাকান না, ডিজিএফআই এর মহাপরিচালকের দিকে আপনারা তাকান না। আজ আমি আপনি এই দেশেই যদি নীরব থাকি, তাহলে কশ্চিনকালেও আজ আমার আপনার দেশের সুষ্ঠু বিচার আশা করে লাভ হবে না। আজ আমার আপনার দেশে যদি সুষ্ঠু ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠন করতে হয়, তাহলে অবশ্যই সর্বসময় সত্য ন্যায়ের কথা বলতে হবে, সর্বসময়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, সর্বসময়ে ন্যায়ের কথা বলতেই হবে, এমনকি শত্রুর সামনে গিয়েও ন্যায়ের কথা বলতে হবে। তাই আমি সর্বশেষে বাংলাদেশ সরকারের কাছে, বর্তমান উপদেষ্টা মণ্ডলীর কাছে আমি বলতে চাই যে বর্তমান উপদেষ্টা মণ্ডলী 2-1টা দেশকে এবং 2-1টা দেশের দালালদেরকে বন্ধুরূপে তাদেরকে ভাবতেছেন, কিন্তু বাংলাদেশের কিন্তু ক্ষতি হচ্ছে। আপনারাও কিন্তু এই ধরনের বিভিন্ন কিছু যে করতেছেন, আপনারাও কিন্তু রক্ষা পাবেন না, সেটা লিখে রাখেন। হতে পারেন আপনি আমেরিকান নাগরিক, হতে পারেন আপনাকে ইন্ডিয়ান নাগরিকত্ব দিয়ে দিবে, আরো বিভিন্ন দেশ, তুরস্ক, পাকিস্তান, আরো বিভিন্ন দেশ নাগরিকত্ব দিতে পারে, কিন্তু বিচার একদিন হবেই। হয় বাংলার আকাশে বিচার হবে, না হয় মৃত্যুর পর পরকালে একদিন বিচার হবেই। তাই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা আমার দেশের সুষ্ঠু এবং সততা এবং ন্যায়পরায়ণতার ভিত্তিতে আমার দেশের সকল পর্যায়ের সুষ্ঠু কাঠামো আমরা চাই। এই কাঠামোর মাধ্যমে অবশ্যই বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব। সেটা ফেলানী হত্যাকাণ্ড বলেন, ফেলানী পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে 2024 সালের শহীদ উসমান হাদি পর্যন্ত সকল সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি আপনারা সুষ্ঠু রাষ্ট্র গঠন করার জন্য বিচারের মুখোমুখি করেন, তাহলে অবশ্যই বাংলাদেশ আপনাদেরকে স্যালুট জানাবে। না হয় আজ আপনাদের সামনে হয়তোবা আমি কোন ভাষায় কথা বলতেছি সেটা জানি না, কিন্তু এর চেয়ে আরো খারাপ বিহেভ হতেই পারে, খারাপ ক্যারেক্টার হতেই পারে। কারণ যদি আপনারা এত সব উচ্চপদস্থ শিক্ষিত ব্যক্তি আইন উপদেষ্টার চেয়ারে বসে থাকেন, কিন্তু এই পজিটিভ লাইফটাকে যদি কাজে লাগাতে না পারেন, তাহলে জাতি আপনাদের কাছ থেকে কি আশা করবে? আপনাদের কাছে যদি আপনারা লয়ের টিচার, আপনাদের কাছ থেকে ঢাকা ইউনিভার্সিটির শত শত স্টুডেন্ট বের হয়েছে, কিন্তু আজ আপনাদের কাছ থেকে জাতি কোন লটা পেয়েছে? LOW এর এলটাই পেয়েছে কি, নাকি ওটাই পেয়েছে, ডব্লিউ পেয়েছে? কোনো কিছুই পায় নাই, মনে হয় জিরোটাই পেয়েছে। এই ওটাইকে আমি জিরোই বললাম। এই স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি ইন্ডিয়ান এজেন্ট, এই
আইন উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা এদের কথা অলরেডি তো বলেই ফেলেছি। তাহলে আজ যদি রাষ্ট্র যদি নীরব থাকে, আগামীকাল ইতিহাস প্রশ্ন করবে আজ আমার আপনাকে যে শুধু ফেলানির রক্ত কেন, ফেলানি থেকে শরীফ উসমান হাদি পর্যন্ত সকল হত্যাকাণ্ডকে আজ আমি আপনি অবশ্যই ইতিহাসে প্রশ্নবিদ্ধ হয়ে থাকব। বিকজ আমি আপনি সুষ্ঠু বিচারের জন্য সঠিক সঠিক কোনো কিছুই আমি আপনি কাজে লাগাচ্ছি না। রাষ্ট্র হয়তো বা কাজে না লাগাক, বাট আমি আপনাকে দেখাতে হবে এই বাংলাদেশ এই ধরনের আধিপত্য বিস্তার করার এই বাংলাদেশ নয়। এই বাংলাদেশ সুষ্ঠু ন্যায়পরায়ণ এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য বাংলাদেশ জনগণ সর্বসময় সোচ্চার। এটা আমার আপনাকে অবশ্যই। তাই আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কয়েকটা অবস্থা বর্তমান অবকাঠামোতে তারা যে প্রতিবাদগুলো জানিয়েছে, এই প্রতিবাদগুলো কি? এই প্রতিবাদগুলো আপনারা যদি শুনেন তাহলে হয়তো অনেকে বলতে পারেন যে এই পররাষ্ট্র মন্ত্রণালয়, এই আইন উপদেষ্টা, আমি তো বললামই উনি আইন উপদেষ্টা হয়েছেন, আইনের চেয়ারে বসে কিন্তু বেআইনি কথা বলতেছেন। তাহলে আজ জাতি এই আইন উপদেষ্টার কাছ থেকে কি চাইবে, কি আশা করবে এই আইন উপদেষ্টার কাছ থেকে যদি আইনের চেয়ারে বসে যদি বেআইনি কথা বলে? এই আইন উপদেষ্টাই বিভিন্ন আন্তর্জাতিক আদালতে যে বিচার ব্যবস্থা করার জন্য কি করেছে? কোনো কিছুই তো করে নাই। যদি করত তাহলে কি পিলখানা হত্যা থেকে শরীফ উসমান হাদি পর্যন্ত আজ ফেলানি হত্যা করা হয়েছিল 2011 সালের 7 জানুয়ারি, এই ধরনের হত্যাকাণ্ডের বিচার কি হতো না? আজ কোথায় পররাষ্ট্র মন্ত্রণালয়, কোথায় আইন মন্ত্রণালয়, কোথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়? তাই আমি বাংলাদেশের জনগণের সবার কাছে ক্ষুধার্ত আহ্বান থাকবে, আমার দেশকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, এই ধরনের পররাষ্ট্র উপদেষ্টা, এই ধরনের আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধান, এনএসআই মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক, আপনার সিআইডি পরিচালক, ডিবি পরিচালক, এই পুলিশের মূল গোয়েন্দা সংস্থা যে দুটি এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে মূল গোয়েন্দা সংস্থা দুটি, এদেরকে আপনারা ভালো করে চিনেন। এদেরকে বর্তমান সময়ে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এরাই বর্তমান বাংলাদেশে, এদের দিয়েই এই ভারতীয়রা আজ আমার আপনাদেরকে ঘায়েল করছে। তাই আমি একথা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা অবশ্যই সুষ্ঠু, সততা, ন্যায়পরায়ণতা এবং ইনসাফের ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আমরা কখনো কশ্চিনকালেও এই লাশের বিনিময়ে আমরা কোনো কিছু চাই না। এই অন্যায় আমার দেশে হোক, একজন মা বোন আজ আমার আপনার দেশে, আমি আপনি চাই না এই দেশে বিচারহীনতার দায় আমার আপনার কাছে আসুক। অবশ্যই যেহেতু একটি রাষ্ট্র রয়েছে, তাহলে আজ আমি আপনি কেন এই ধরনের বিভিন্ন কিছু নিয়ে প্রতিবাদ বলেন, বিক্ষোভ সমাবেশ বলেন, মানববন্ধন বলেন, ফেসবুক লাইভই বলেন, ফেসবুক স্ট্যাটাসই বলেন, সব কিছুতেই বলেন, আজ আমি আপনি তো এই ধরনের
বিভিন্ন কিছু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, এমনকি সাংবাদিক মিডিয়ায় বিভিন্ন জার্নালিস্ট ব্যক্তিবর্গ আজ আপনাদেরকে কশ্চিনকালেও প্রশ্নবিদ্ধ করতো না। আপনাদের এই অপরাধ বটেই আজ সবাই আপনাদের সম্পর্কে কথা বলতেছে। তাই আমি সর্বশেষে একথাই বলবো যে ভারতীয় আধিপত্যবাদ সহ পৃথিবীর সকল আধিপত্যবাদকে আপনি রুখে দিতে হবে। সঠিক দেশপ্রেম নিয়ে আপনি সামনে এগোতে হবে। সততা, ন্যায়পরায়ণতা এবং ইনসাফের ভিত্তিতে সত্য, সুষ্ঠু, ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠন করার জন্য আপনি সর্বসময় কাজ করে যেতে হবে এবং আপনি সর্বসময় সোচ্চার থেকে, সর্বসময় সচেতন থেকে আপনি সর্বসময় কাজ করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এর পাশাপাশি আমরা সর্বসময় অঙ্গমহলের দিকে আপনি নজর দিব এবং বাংলাদেশকে কিভাবে সামনে সততা এবং ন্যায়পরায়ণতা এবং ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র গঠন করা যায় সেদিকে আপনি নজর দেওয়ার চেষ্টা করব এবং আপনি চেষ্টা করেই যাব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সামন থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সত্য, ন্যায়পরায়ণ এবং ইনসাফের ভিত্তিতে সকল বিচার ফায়সালা হোক। আমরা এই সর্বশেষে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে 2024 সালের শহীদ শরীফ ওসমান হাদি পর্যন্ত সকল হত্যাকাণ্ডের বিচার চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।